আজ আমরা এপিসোড ১০ দেখব গোইউন প্রযুক্তি ব্যবহার করে হোটেলের অভ্যন্তরীণ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সে দেখে এজেন্সির প্রতিনিধি একটি প্রাইভেট রুমে এক ব্যক্তির সাথে আছে। ওই ব্যক্তি একটি টিভি অনুষ্ঠানের প্রযোজক। প্রতিনিধি তাকে অনুরোধ করে তাদের নতুন দলকে একটু দেখে রাখতে। বিনিময়ে প্রতিনিধি প্রযোজককে একটি গোল্ড কার্ড দেয়। তাদের কথা বলার সময় কোকড়া চুল আর মাশরুম মাথার লোকটা ভুল করে শব্দ করে ফেলে। সতর্ক প্রতিনিধির সাথে সাথে বাইরে এসে দেখতে যায় দগি দ্রুত একটি রুমের ভেতর লুকিয়ে পড়ে। প্রতিনিধি যখনই দগিকে দেখে ফেলার উপক্রম হয়, গোইউন দূর থেকে করিডোরের লাইটগুলো নষ্ট করে দেয়। প্রতিনিধি ভাবে লাইটের সমস্যা হয়েছে, তাই তার সন্দেহ দূর হয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর দগি অবাক হয়ে আবিষ্কার করে যে সে যেখানে লুকিয়েছিল সেখানেই গার্ল গ্রুপের লিডার রুকমের ভিডিও ধারণ করা হয়েছিল। আরও তদন্তের জন্য দগি ম্যানেজারের ছদ্মবেশ ধারণ করে, আর গার্ল গ্রুপের অভিষেকের তারিখ ছিল আগামীকাল। আজ রাতে দলের একজন সদস্য নিখোঁজ রুকমেকে মেসেজ পাঠায়। যদিও অভিষেক নিয়ে তারা উত্তেজিত ও খুশি ছিল, কিন্তু তারা সবাই রুকমেকে খুব মিস করছিল। তারা আশা করছিল রুকমে যেন দ্রুত দলে ফিরে আসে। রুকমে মেসেজটি দেখে কিন্তু উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে চায়নি সদস্যরা তাকে নিয়ে চিন্তা করে তাদের মূল্যবান অভিষেকের স্বপ্ন নষ্ট করুক। এরপর দগি ম্যানেজার হিসেবে গার্ল গ্রুপের ৪ জন সদস্যকে নিয়ে টিভি স্টেশনে আসে। রেকর্ডিংয়ের আগে মেয়েদের স্টেজে উঠে রিহার্সাল করতে হবে। দুর্ভাগ্যবশত একজন সদস্য অসুস্থ বোধ করে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। বিভাগীয় প্রধান তাকে হাসপাতালে পাঠায় এবং দগিকে নির্দেশ দেয় টিভি স্টেশনের সাথে কথা বলে রিহার্সালের রোম পরিবর্তন করতে, কিন্তু টিভি স্টেশন সুযোগ দিতে রাজি হয় না। এমনকি তারা গার্ল গ্রুপকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করে মেয়েদের মূল্যবান স্বপ্ন রক্ষা করতে। দগি ওই অসুস্থ মেয়ের নেমপ্লেট পরে তার বদলে স্টেজে উঠে পড়ে। গোইউন আড়াল থেকে নাচের নির্দেশনা দিতে থাকে, কিন্তু ম্যানেজার থাকার সময় পর্যবেক্ষণ করে দগি পুরো নাচের স্টেপগুলো মুখস্থ করে ফেলেছিল। তার সাহায্যে গার্ল গ্রুপ সফলভাবে রিহার্সাল শেষ করে। শেষে দগি মেয়েদের আন্তরিক প্রশংসা করে, যারা মাত্রই তাদের উদ্বেগ কাটিয়েছে তার চোখে। মেয়েরা সবাই খুব উদ্বিগ্ন ছিল। দগি এবং মেয়েদের মেলামেশা লক্ষ্য করা হচ্ছিল। দগির আনুগত্য পরীক্ষা করার জন্য প্রতিনিধি তাকে হুকুম দেয় যে মেয়েটি আজ অজ্ঞান হয়ে গিয়েছিল তাকে মারধর করতে। কারণ হিসেবে বলা হয় ওই সদস্যের জন্য আজকের অভিষেক প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। প্রতিনিধির বিশ্বাস অর্জনের জন্য দগি আদেশটি মেনে নেয়। দগিকে রাগান্বিত হয়ে নিজের দিকে আসতে দেখে মেয়েটি চোখে ভয় ফুটে ওঠে, কিন্তু গোইউন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। হঠাৎ করে মাশরুম মাথার লোকটা মেয়েটির সামনে এসে দাঁড়ায় এবং বলে সে আগের মারধরের প্রতিশোধ নেবে। দগি বুঝতে পারে এবং সহযোগিতার অভিনয় করে ইচ্ছাকৃতভাবে মাশরুম মাথার লোকটিকে খুব মারধর করে। দগিকে সত্যি সত্যি মারতে দেখে প্রতিনিধির সন্দেহ দূর হয়। এরপর সে দগিকে ভয়েস রেকর্ডারটি দিয়ে দিতে বলে এবং জানায় যে ভবিষ্যতে এটার আর দরকার নেই। দগি বুঝতে পারে সে পুরোপুরি প্রতিনিধির বিশ্বাস অর্জন করেছে। আজ রাতে দগি প্রতিনিধির সাথে একটি পোশাকের দোকানে যায়। প্রতিনিধি একজোড়া বেগুনি হাই হিল পছন্দ করে এবং বলে এটা তার নিজের জন্য উপহার। প্রতিনিধির কাছে বেগুনি হাই হিল তার মনের গভীর জেদের প্রতীক। অনেক বছর আগে প্রতিনিধি কাং হানা নিজেও এক জনপ্রিয় গার্ল গ্রুপের সদস্য ছিল, কিন্তু এক পারফরমেন্সের সময় সে ভুল করে স্টেজ থেকে পড়ে যায়, যার ফলে তার একটি পা কেটে ফেলতে হয়। একটি পা হারানো মানে তার স্বপ্নের মৃত্যু। পারফরমেন্সের সেই হাই হিল সে আর কখনো পড়তে পারবে না। সেদিন হাসপাতালের বেডে হতাশ কাং হানা লক্ষ্য করে নার্স তার দিকে তাকাচ্ছে। সেভাবে নার্স তাকে করুণা করছে। রাগে সে একটি কলম তুলে নার্সকে আঘাত করে। এরপর থেকে সে অন্যদের স্বপ্ন নিয়ে খেলা শুরু করে। যেহেতু সে নিজের স্বপ্ন হারিয়ে অন্ধকারে তলিয়ে গেছে, তাই সে অন্যদেরও তার সাথে টেনে নামাতে চায়। শীঘ্রই গার্ল গ্রুপের সদস্যরা তাদের অফিসিয়াল ডেবিউ পারফরমেন্সের ভিডিও দেখে। মেয়েরা সবাই খুব উত্তেজিত ছিল। এখন তারা আর শুধু ট্রেইনি নয়, বরং সত্যিকারের গায়ক ও আইডল। মেয়েরা ভাবতেই পারেনি যে তাদের এই অভিষেক আসলে এক অন্ধকারের সূচনা। আজ রাতে প্রতিনিধি এবং বিভাগীয় প্রধান সেই হোটেলে আসে। দগি দেখে একজন ধনী লোক রুমে অপেক্ষা করছে। ওই লোক এবং প্রতিনিধির কথোপকথন শুনে দগি গার্ল গ্রুপ ঘটনার পেছনের আসল সত্য বুঝতে পারে। আসলে প্রতিনিধি শুরু থেকেই মেয়েদের সত্যিকারের শিল্পী বানাতে চায়নি। তথাকথিত ট্রেনিং এবং ডেবিউ শুধু তাদের চকচকে আইডল হিসেবে সাজানোর জন্য ছিল, যাতে তাদের দাম বাড়ানো যায় এবং তাদের দিয়ে ধনী লোকদের মনোরঞ্জন করানো যায়। দগি আরও জানতে পারে যে টিভি স্টেশনের প্রযোজকও এর সাথে জড়িত। প্রযোজক প্রতিনিধির কাছ থেকে ঘুষ নিয়ে মেয়েদের স্টেজে পারফর্ম করার সুযোগ করে দিয়েছিল। সে এই জাঁকজমকপূর্ণ অভিষেকের পেছনের মিথ্যেটা জেনে যায়। এই অভিষেক স্টেজই হতে যাচ্ছিল মেয়েদের বিদায়ের জায়গা। সত্য জানার পর দগি এবং তার সঙ্গীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিজ্ঞা করে যে এই শয়তানদের ছাড়বে না। পরে দগি রুকমেকে প্রতিনিধি এবং প্রযোজকের কথোপকথন শোনায় এবং তাকে রেইনবো ট্যাক্সির খামটি দেয়। খামের নির্দেশনায় রুকমে আর্কেড মেশিনের সামনে গিয়ে সিদ্ধান্ত নেয় সদস্যদের স্বপ্নের প্রতি আকাঙ্ক্ষা এবং তাদের সাথে হওয়া প্রতারণার কথা ভেবে। রুকমে শেষ পর্যন্ত প্রতিশোধের নীল বোতাম টিপে দেয়। অনুরোধ পাওয়ার সাথে সাথে রেইনবো ট্যাক্সি কাজ
শুরু করে দেয়। একই সময়ে প্রতিনিধি অন্য একজন সদস্যকে প্রতারিত করছিল। সে মেয়েটিকে বিশ্বাস করায় যে হোটেলে তার একটি আপত্তিকর ভিডিও ধারণ করা হয়েছে। প্রতিনিধি মেয়েদের মানসিকতা ভালো বুঝত। সে জানত তারা মাঝপথে হাল ছাড়বে না এবং ব্যক্তিগত কারণে বাকি সদস্যদের স্বপ্ন নষ্ট করবে না। মেয়েটি সত্যিই সেটা বিশ্বাস করে এবং প্রতিনিধির কাছে সমাধানের পথ চায়। সুযোগ বুঝে প্রতিনিধি প্রস্তাব দেয় যে মেয়েটি যেন ভিডিও ধারণকারী লোকটির সাথে দেখা করে। বোনদের স্বপ্ন রক্ষা করতে সরল মেয়েটি রাজি হয়ে যায়। রাতে বিভাগীয় প্রধান গাড়ি নিয়ে মেয়েটিকে হোটেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু দগি প্রস্তুত ছিল। সে তার গাড়ির সামনের বাম্পার খুলে তীব্র গতিতে গিয়ে বিভাগীয় প্রধানের গাড়িতে সজোরে ধাক্কা মারে, যার ফলে গাড়িটি উল্টে যায়। একই সময়ে তিনজন জঘন্য লোক হোটেলে আসে প্রতিনিধির পাঠানো মেয়েটিকে গ্রহণ করার জন্য, কিন্তু দরজা খুলে তারা তাদের কাঙ্ক্ষিত সুন্দরী মেয়েকে পায় না, বরং মেয়ে সেজে থাকা কোকড়া চুলের লোকটিকে দেখতে পায়। তার সাথে মাশরুম মাথার লোকটিও মেয়ে সেজেছিল। দুজনেই দাবি করে যে তারাই সেই মেয়ে যাকে তারা খুঁজছে। ঠিক তারপরেই দগি এসে একজনকে সজোরে লাথি মারে, এরপর একটি বোতল দিয়ে মাথায় আঘাত করে ওই জঘন্য লোকটির মাথা ফেটে যায়। আর এটা ছিল কেবল প্রতিশোধের শুরু। আজ রাতে টিভি স্টেশনে একটি লাইভ অনুষ্ঠান রেকর্ড করা হচ্ছিল। অনুষ্ঠান শুরু হতেই লাইভ অডিও পরিবর্তন হয়ে যায় এবং হোটেলে প্রতিনিধি ও প্রযোজকের কথোপকথন প্রচারিত হতে থাকে। গোপন তথ্য ফাঁস হতে দেখে প্রযোজক দিশেহারা হয়ে পড়ে, কিন্তু সে কিছুতেই লাইভ বন্ধ করতে পারে না। আতঙ্কে সে তারটি ছিঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ওপর থেকে একটি লাইট পড়ে সে জ্ঞান হারায়। একইভাবে লাইভ ব্রডকাস্টে নিজের গোপনীয়তা ফাঁস হতে দেখে প্রতিনিধি দ্রুত বাড়ি ফিরে যায়। সে তার প্রিয় বেগুনি হাই হিল এবং গোপন ইউএসবি ড্রাইভ সবকিছু ব্যাগে ভরে পালানোর চেষ্টা করে, কিন্তু মিডিয়া ততক্ষণে তার বাড়ি ঘিরে ফেলেছে। পালানোর পথ না পেয়ে প্রতিনিধি ছাদের ওপর আশ্রয় নেয় এবং ম্যানেজারকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। দগি আগেই তার পদক্ষেপ বুঝতে পেরেছিল। নিজের বিশ্বস্ত মনে করা ম্যানেজারের কাছে ধোঁকা খেয়ে প্রতিনিধি রাগে ফেটে পড়ে। দগি তাকে বলে, মানুষের জীবনে স্বপ্ন ভঙ্গ হতে পারে বা ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই ব্যর্থতাকে অজুহাত বানিয়ে অন্ধকারে তলিয়ে যাওয়া এবং অমানবিক কাজ করা উচিত নয়। প্রতিনিধি তখনও নিজের কাজের পক্ষে সাফাই গাইতে থাকে, কিন্তু তার সামনে অসংখ্য ড্রোন উড়তে শুরু করে এবং ভিডিও ধারণ করতে থাকে। ড্রোনের আলো দেখে প্রতিনিধির অনেক বছর আগের সেই ব্যর্থ স্টেজের কথা মনে পড়ে যায়। আবেগে বসে প্রতিনিধি ছাদ থেকে পড়ে যেতে নেয়, কিন্তু দগি তাকে ধরে ফেলে। তবে ততক্ষণে প্রতিনিধির আর বাঁচার ইচ্ছা ছিল না। প্রতিশোধ সম্পন্ন হওয়ার পর রুকমে দগিকে ধন্যবাদ জানায় এবং দগি তাকে নিরাপদে ডর্মে পৌঁছে দেয়। অনেকদিন পর লিডারকে ফিরে পেয়ে সদস্যরা কান্নায় ভেঙে পড়ে এবং তাকে জড়িয়ে ধরে। তারা সবাই রুকমেকে খুব মিস করছিল। পরবর্তী দিনগুলোতে রুকমে আবার মনোবল ফিরে পায়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিছুদিন পর তারা অবশেষে সত্যিকারের মঞ্চে দাঁড়িয়ে তাদের আইডল হওয়ার স্বপ্ন পূরণ করে। এখানে পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।